নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে বিকেল 5টা মানে। আপনারা জানেন 5 কথা, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর উইথ লেটেস্ট আপডেট আজকের 5 কথায়। বৈভব দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। তৃণমূল কংগ্রেস নেতাদের একের পর এক এই বৈভব চিত্র সত্যি বড় ভাবাচ্ছে। বীরভূমে একের পর এক তৃণমূল কংগ্রেস নেতাদের প্রাসাদোপম বাড়ির পর্দা ফাঁস। এবার দেখুন বীরভূমের জেলা কোর কমিটির সদস্য, যার নাম রবি মুর্মু, তার প্রাসাদ দেখছেন এই মুহূর্তে, এক্সক্লুসিভলি দেখছেন, ফুল স্ক্রিন জুড়ে দেখছেন টিভি9 বাংলার পর্দায়। প্রাসাদোপম বাড়ি, তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার কোর কমিটির সদস্য রবি মুর্মুর প্রাসাদোপম বাড়ি। কয়েক কোটি টাকা দামে খানচারেক এরকম বাড়ির হদিশ পাওয়া গিয়েছে। বোলপুর, ইলমবাজার সহ বীরভূমের নানা প্রান্তে বিপুল সম্পত্তি এবং বাড়ি। সাধারণ কৃষক পরিবারের ছেলে রবি মুর্মু, তাক লাগানো উত্থান। তৃণমূল আমলে বিপুল সম্পত্তির মালিক এই রবি মুর্মু। আমার সহকর্মী হিমাদ্রি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, এই ছবি আমরা দেখাচ্ছি, একটা বাড়ি, এরকম বেশ কয়েকটা বাড়ির হদিশ পাওয়া গিয়েছে। নিঃসন্দেহে কারোর এরকম বাড়ি থাকতেই পারে, কারোর এরকম বিলাসবহুল বাড়ি থাকতে পারে, প্রাসাদোপম বাড়ি থাকতে পারে। কিন্তু আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি যে অর্থনীতিতে বলে আয়ের সঙ্গে ব্যয়ের একটা সঙ্গতি ইত্যাদি, এই শব্দগুলো আগে কার্যকর হতো। তৃণমূল জমানায় শব্দগুলো সবই ম্যাজিক হয়ে গিয়েছে। এক্ষেত্রে কারণ, ম্যাজিক ইত্যাদির কি কি উত্তর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে বিশ্বের সঙ্গেই জানতে চাইবো তোমার কাছে। দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বীরভূমের বোলপুর শহর। সেই বোলপুর শহরের ছবিটা দেখাবার চেষ্টা করব। এই যে রবি মুর্মু, তার যেই বাড়ি, সেই বাড়িতে কিন্তু কোটি কোটি টাকার বাড়ি। শুধু এই বাড়িটা নয়, এই ধরনের কিন্তু একাধিক বাড়ি রয়েছে তার। বোলপুর শহরেই রয়েছে 2টি বাড়ি, এছাড়াও ইলামবাজার সহ একাধিক জায়গায় তার বাড়ি রয়েছে। এবং এই বাড়িগুলি একেবারেই দুর্নীতির টাকায় বানানো হয়েছে, এমনটাই কিন্তু বলা হচ্ছে বর্তমান শাসক দলের পক্ষ থেকে। এই যে উৎস কি একবার জানতে চাইবো, কিভাবে তিনি দেখো, এই তৃণমূল নেতার আয়ের উৎস বলতে তিনি তৃণমূল পার্টি করতেন, সেখান থেকে তোলাবাজি করতেন, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। এটাই তার আয়ের উৎস এবং এইভাবেই কিন্তু ইনকাম করেছে। এছাড়াও ইলামবাজারে একটি খোয়াই হাটের মতো হাট বসিয়েছিলেন তিনি, এবং সেই হাট থেকে কোটি কোটি টাকা ইনকাম করেছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে। তাদের কাছ থেকে চাঁদা নিয়েছে, এই হাটে যারা ব্যবসা করছে তাদের কাছ থেকে। এই বিষয়ে কিন্তু একেবারে সাধারণ যারা বাসিন্দা তারা বলছেন, বা বর্তমান যারা শাসক দল রয়েছে অর্থাৎ বিজেপির নেতাকর্মী বা বিজেপির নেতৃত্ব তারা বলছেন, এবং তারা এটাও বলছেন কাউকে রেয়াত করা হবে না, পুরোটাই তদন্ত করে দেখা হবে। এই বিষয়ে কিন্তু একেবারেই তারা পরিষ্কারভাবে বার্তা দিচ্ছেন যে দুর্নীতির সাথে কোনোভাবে আপোষ করা। কিন্তু বাড়ি থেকে তিনি বের হচ্ছেন না, এই ছবিটা কিন্তু আমরা এই একেবারে পরিষ্কার হচ্ছে। এই ছবি কিন্তু আমরা দেখলাম কিছুক্ষণ আগে। বুঝতে পারছি এই মুহূর্তে দুর্যোগপূর্ণ আবহাওয়া, যে কারণে খুব পরিষ্কারভাবে তোমার কথা শোনা যাচ্ছে না। কিন্তু আমার সহকর্মী হিমাদ্রি যেটুকু যা বললো তার থেকেও অনেকটাই এই ছবি বলছে। প্রাসাদোপম বাড়ি বললেও কম বলা হবে, এরকম বেশ কয়েকটি বাড়ি রয়েছে। তৃণমূল কংগ্রেস নেতা রবি মুর্মুর, তার পরিচয় হচ্ছে তিনি বীরভূমের তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদেই ছিলেন। তার বোলপুরের বেশ কয়েকটি বাড়ি, একটার পর একটি বাড়ির হদিশ পাওয়া গিয়েছে। বোলপুর, ইলামবাজার সহ বীরভূমের নানা প্রান্তে তার বিপুল সম্পত্তি রয়েছে। সাধারণ কৃষক পরিবারের ছেলে রবি মুর্মুর এই তাক লাগানো উত্থানের পেছনে কোন রহস্য, এখনও সেই উত্তর মেলেনি। তার পরিচয় আরও একটা রয়েছে, সেটা হচ্ছে বীরভূমের জেলা কোর কমিটির তিনি সদস্য ছিলেন। কিন্তু তার এহেন উত্থানের পেছনে তোলাবাজির টাকা বলেই এখনো পর্যন্ত অভিযোগ আকারে সামনে আসছে। সেই ছবি দেখাচ্ছি আপনাদের আরও একবার। বোলপুরের এরকম আরও একটা ছবি আপনাদের দেখাবো। টোল ম্যান শেখ নাসির তার নাম। বাড়ির ভিতর তো বটেই, বাড়ির সামনেও ছিল তার দামি দামি গাড়ির লাইন। পালা বদলের পর সব ভোভা। এলাকা দাপিয়ে বেড়াতো এই শেখ নাসির। এখন অবশ্য দেখা মিলছে না নাসির এবং তার পরিবারের কারোরই। বোলপুর শহর এবং সংলগ্ন এলাকায় নাসিরের একাধিক বেআইনি টোল রয়েছে। মাংসের দোকানে কাজ করতো এই নাসির, টুকটাক দালালির কাজও সে করতো। তৃণমূল জমানা একেবারে ফুলে ফেঁপে আজ কোটি কোটি টাকার মালিক। ভয় লুকিয়ে রাখা হয়েছে সব, এমনটা বিজেপি দাবি করছে। দুর্নীতির প্রাসাদের ইট একটা একটা করে খুলে নেওয়া হবে, তোপ বিজেপি জেলা সভাপতির। বোলপুরকে তৃণমূল জামানায় অনেকে বলতো টোলপুর। আর টোলপুর কেন? টোলপুর হলো সৌজন্যের নাসির শেখ। কে এই নাসির শেখ?
নাসির শেখ হলো তৃণমূল জামানার আগে মাংসের দোকানে কাজ করত, পাশাপাশি জমির দালালি করত, এবং তৃণমূল জামানা যখন এলো তখনই আঙুল ফুলে কলা গাছ। ছবিটা দেখাবার চেষ্টা করব। এটা হলো বোলপুরের নাসির শেখের বাড়ি, পেল্লায় সেই বাড়ি। বাড়িতে একাধিক জায়গায় লাগানো রয়েছে, একাধিক রুমে সিসিটিভি, একাধিক জায়গায় লাগানো রয়েছে এসি, এবং এই যে ছবিটা দেখাবার চেষ্টা করবো, ঠিক বাড়ির যে পাশের যে ছবিটা, যেই জায়গাটা টিনের সেট বানানো আছে, সেই সেটটাতেই কিন্তু তৃণমূল জামানায় লাইন দিয়ে দাঁড় করানো থাকতো দামি দামি সব 4 চাকা গাড়ি। এখন সেই জায়গা কিন্তু পুরোপুরি ফাঁকা। শুধুমাত্র যে এই জায়গা এটা নয়, এর বাড়ির ভেতর যে মেন গেটে ছবিটা দেখা যাচ্ছে, ঠিক সেই মেন গেটের সামনেও কিন্তু দামি দামি গাড়ি দাঁড় করানো থাকতো। কোটি টাকা মূল্যের সেই গাড়ি এখন উধাও। এখন কিন্তু শুধুমাত্র ফাঁকা সেই জায়গা। প্রশ্ন উঠছে, এই দামি দামি গাড়িগুলি গেল কোথায়? তৃণমূল জামানা শেষ হতেই কি তাহলে কেঁচো হয়ে গেছে এই নাসির শেখ? একদিকে তো তার টোল, সমস্ত টোল বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এই নাসিরের কাছ থেকেই কিন্তু কোটি কোটি টাকা উঠতো এবং সেই টাকা সরাসরি যেত তৃণমূলের কাছে, এমনটাই কিন্তু বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এখন দেখার বিষয়, এই যে দামি দামি গাড়ি, এত বড় বাড়ি, সেই বাড়ি তিনি বানালেন কি করে, তার প্রমাণ কি তিনি দিতে পারবেন? বিজেপি কিন্তু অবশ্যই প্রশ্ন তুলছে এবং বলছে সমস্ত কিছুটা তদন্ত হবে, তদন্তের পর দেখা যাবে আদৌ সেই প্রমাণ তিনি দিতে পারেন কিনা। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডল, TV9 বাংলা। নাসির শেখ যা অত্যাচার করেছে সাধারণ মানুষের প্রতি, এবং যেভাবে 2 নম্বরি পয়সা আদায় করেছে, উনি এখন ভয়ে গর্তে ঢুকে গেছেন। এখন ওনার বাড়িতে ওনাকে দেখাও যায় না, আর নামি দামি গাড়িও দেখা যায় না। যে অন্যায় করবে সে ভয় খাবে, আর যারা অন্যায় করবে না তারা ভয় খাবে না। কি করতেন উনি আগে জানতেন? উনি টোল করতেন, 2 নম্বরিভাবে টোল আদায় করতেন, এবং ওনার যেটা ডিমান্ড সরকারিভাবে থাকতো তার থেকে বেশি উনি পয়সা আদায় করতেন, যার জন্যই তো ওনার এই অবস্থা আজকে। বাড়ির সামনে যে কোটি কোটি টাকা দামের গাড়িগুলো, সেগুলোকেও আর দেখা যাচ্ছে না। বাড়ির সামনে কেউ নেই, ওনারাও আশেপাশে কাউকে কোথাও দেখা যাচ্ছে না। তার থেকেও বড় কথা, গীতাঞ্জলির সামনে যে মার্কেটটা, এককালে তো ওনার ছেলে ওই জায়গাটায় পুরো নিজে রাজ করতো। ওনার ছেলে, আরও ছেলে, ওনার ছেলের বন্ধু সবাইকে নিয়ে, এখন কই সব ফেরার। মানে সত্যি কথা বলতে গেলে কোনো ফিল্ডে কেষ্টকি দাঁড়িয়ে কোনো টাকা পয়সা নিয়েছে? ওই সব লোকের মাধ্যমে এরা রোজগার করেছে। আর ওদিকে সেই ঘুড়ির লাটাই ছাড়তে ছাড়তে এত দূর চলে গিয়েছে যে আর লাটাই টেনে ঘুড়িকে কন্ট্রোল করা যাচ্ছে না। না হলে এখানে সরকারি হেলিপ্যাড ওইভাবে পাথর বালি ফেলে ওই জায়গাটাকে দখল রাখতে পারে? সারা বোলপুর সাংগঠনিক জেলা, বীরভূম জেলা তৃণমূলের বাপুত্তি সম্পত্তি হয়ে গিয়েছে। যা কিছু করবে ওদের বিরুদ্ধে কথা বলার লোক ছিল না, ওদের সামনে দাঁড়িয়ে কারো প্রতিবাদ করার ক্ষমতা ছিল না। প্রতিবাদ করলেই পুলিশ নিয়ে তাকে জেলে পুড়িয়ে দিত। তো সেই সব রাজত্বে নাসির শেখ যে সাম্রাজ্য স্থাপন করেছে, এটা তৃণমূলেরই দান। এক কথায় দিদি আর কেষ্টবাবুদের দান। পরিবর্তনের সঙ্গে সঙ্গে কাউকে বলতে হয়নি, কাউকে কোনো বেগ দিতে হয়নি। নিজে নিজেই এলাকা ছেড়েছে, নিজে নিজেই টোল ফোল যা রোজগার করতো সব বন্ধ হয়ে গিয়েছে। এখন গ্রাম ছাড়া, বাড়ি ছাড়া। এই মুহূর্তে পরপর আপনাদের দুটো ছবি দেখাবো। একদিকে নেতার প্রাসাদোপম বাড়ি, অন্যদিকে গাড়ির সালে গাড়ি দেখতে পাচ্ছেন। যদিও এখন সেই গাড়ি সব ফাঁকা, তার কারণ ভয়ে তারা পালিয়ে গিয়েছেন। কিন্তু এত কম সময়ের মধ্যে এই ব্যাপক উত্থান, আয়ের সঙ্গে ব্যয়ের এই যে তীব্র অসঙ্গতি, আয়ের সঙ্গে সম্পত্তির এই যে তীব্র অসঙ্গতি, যে কারণে তাদের এই বিস্ময়কর উত্থান নিয়ে প্রশ্ন তুলেছিল এর আগেও এলাকার মানুষ। এই মুহূর্তে নতুন সরকার ক্ষমতায় আসার পর আগের সরকারে এই নেতারা যারা দিনের পর দিন এভাবে ফুলে ফেঁপে উঠেছেন, তাদের এই প্রাসাদোপম বাড়ি এবং গাড়ি সালে গাড়ির ছবি আপনাদের দেখাচ্ছি। এ তো দেখলেন এলাকা। এবার আপনাদের শিক্ষাঙ্গন দেখাবো, মানে সরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। সেই ক্যাম্পাস জুড়ে তৃণমূল নেতার বিশাল সম্পত্তি। ভাবুন একবার, কেন বারবার বিস্ময়কর শব্দটা ব্যবহার করছি। 29 একর জমি জুড়ে হাঁস মুরগির খামার, পুকুরে মাছ চাষ, ফল সবজির চাষে রমরমা ব্যবসা তৃণমূল নেতার। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় ছাতনা ক্যাম্পাসে শঙ্কর চক্রবর্তীর রাজত্ব। পালা বদলের পর ক্যাম্পাস থেকে জিনিস সরাতে গিয়ে হাতে নাতে পাকড়াও তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তী। সব জেনেও এত বছর ভয়ে কেউ মুখ খোলেননি, এমনটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন।
আমার দাদার খুব মেরে দিয়েছে এই লোকটা, এই শঙ্কর চক্রবর্তী ছাতনা অনেক চুরি করেছে। আপনি সব কিছু নিন। এটা যাচ্ছি তাহলে এই, চোর 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 গেল চোর গেল চোর গেল। বাঁকুড়ার ছাতনার তৃণমূল নেতা তথা ছাতনা পঞ্চায়েত সমিতির তৃণমূলের প্রাক্তন কৃষি কর্মাধ্যক্ষ শঙ্কর চক্রবর্তীর সাম্রাজ্য দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি তা হলো বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাতনা ক্যাম্পাসের এলাকা। মোট 29 একর জায়গা রয়েছে। সেই 29 একর সরকারি জায়গা দখল করে বছরের পর বছর মাসের পর মাস ধরে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন শঙ্কর চক্রবর্তী। এই জায়গায় দেখাই যাচ্ছে যে বিভিন্ন ফলের বাগান তৈরি করা হয়েছে, একেবারে নারকেল থেকে শুরু করে পেয়ারা, বেদানা, আম সহ বিভিন্ন ফলের বাগান তৈরি করেছেন শঙ্কর চক্রবর্তী। তার পাশাপাশি আমি দেখাতে চাইবো যে এই যে মুরগি চড়ে বেড়াচ্ছে, এই মুরগির খামারও কিন্তু শঙ্কর চক্রবর্তীর। পাশাপাশি যে ছাতনা ক্যাম্পাস বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সেই ক্যাম্পাস জুড়ে শঙ্কর চক্রবর্তীর ব্যবসায়িক সাম্রাজ্য তৈরি হয়েছিল। এই তার একটা রুম, যে রুমে একেবারে সরকারি পরিকাঠামো, সরকারি বিদ্যুতে পাখা চলছে, সেখানে কিন্তু শঙ্কর চক্রবর্তী স্টক করে রেখেছিল চাষিদের জন্য যে সরকারি বীজ দেওয়ার কথা, সেই বীজ স্টক করে রেখেছিল। বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে, পাশাপাশি বিভিন্ন কৃষিজাত সামগ্রী এই 29 একর জায়গায় যেখানে শঙ্কর চক্রবর্তী ব্যক্তিগত উদ্যোগে চাষাবাদ করতেন, সেই কৃষিজাত সামগ্রী মজুত করে রাখা রয়েছে। কৃষিজাত বিভিন্ন সামগ্রী অন্যত্র নিয়ে যাওয়ার জন্যে বস্তা থেকে শুরু করে ত্রিপল, এমনকি এই সরকারি ত্রিপল, সেই ত্রিপলও এখানে স্টক করে রাখা রয়েছে। এই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এই রুমে ক্লাস করার কথা, সেই জায়গায় কিন্তু হাঁস মুরগির খামার তৈরি করেছিলেন শঙ্কর চক্রবর্তী। দেখা যাচ্ছে এখনও হাঁস রয়েছে এবং এই জায়গায় একের পর এক সরকারি যে সমস্ত যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের ট্রাঙ্ক, আলমারি তা কিন্তু রয়েছে, যা কিন্তু ব্যক্তিগত কাজে লাগতো শঙ্কর চক্রবর্তী, তেমনটাই অভিযোগ। আজ যখন এই এলাকা থেকে এই সামগ্রীগুলি নিয়ে অন্যত্র পাচার করার চেষ্টা করছিল শঙ্কর চক্রবর্তী, সেই সময় বিজেপির কর্মীরা খবর পায় এবং তারপরই এই বিজেপি কর্মীরা শঙ্কর চক্রবর্তীর গাড়ি আটকে দেয়। এই 29 একর সরকারি জায়গা দখল করে নিজের ব্যবসায়িক কেন্দ্রে পরিণত করেছিল। তাই তার বিরুদ্ধে ছাতনা থানায় অভিযোগ দায়ের করা হবে। শেষ পর্যন্ত এই শঙ্কর চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশ প্রশাসন কী ব্যবস্থা নেয়, আপাতত সেই দিকেই তাকিয়ে ছাতনার মানুষ। বাঁকুড়া ছাতনা থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। আবার গ্রামবাসী বলছে আপনারা আজকে কি ধরছেন, কালকে তো পুরো রাত জিনিস বার করেছে। তা তখন কিন্তু আমাদের মনে হলো একটা ডাউট হলো, না স্যারকে জানানো উচিত আছে। MLA স্যারকেও একটু খবর দিলাম, তারপর উনি এলেন, সেই সকল নিয়ে IC স্যারও এলেন, আর ওনাকে হচ্ছে সেই যখন ভিতরে দেখলাম যে এখানে হাঁস মুরগি পোলট্রি ফার্ম এখন ঠিক ছাতনা শেখ শাহজাহানের মতন এখানে করে রেখেছে, তো সেই জন্যই ওনাকে এখন অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো। এখানে উনি এসেছিলেন, এখানে জিনিস বাই করেছিলেন, এই মুরগির ছানা, খাবার, কাঠ, এগুলো বাই করে এখান থেকে নিয়ে যাচ্ছিলেন। সেই সঙ্গে সঙ্গে আমরা এখানে দেখতে পাই, জানতে পারি এবং সেখানে আমরা ধরুন আমাদের MLA সাহেবকে খবর দেওয়া হয়, থানাতে খবর দেওয়া হয়, তাকে এসে আটকানো হয় এবং তাকে যা কিছু সব কিছু পরিচয় নয়, তিনি নিজেও মেনে নিয়েছেন যে হ্যাঁ আমি এগুলো বাই করছিলাম, আমাকে ডিন বলেছে। এখন ডিনের কাছে কোনো কাগজপত্র নেই, কিছু নেই, ডিন বলছে না আমি কিছু জানি না। যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বিধানচন্দ্র কৃষি বিদ্যালয় শুশুনিয়ার যে ক্যাম্পাস, নতুন ক্যাম্পাসটা ওখানে গেছে, এটা হচ্ছে পুরনো ক্যাম্পাস। এটা 29 একর জমির উপর 3-4টা বিল্ডিং আছে, পুকুর আছে এবং প্রচুর অ্যাসেট আছে। তো আমরা জানতাম যে এটা সরকারিভাবে এটা চলে, কিন্তু যখন আমি খবর পেলাম যে এটা শঙ্কর চক্রবর্তী তৃণমূলের এক নেতা, এটা দীর্ঘদিন যাবৎ জবরদখল করে উনি পোলট্রি ফার্ম থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যবসা এখানে করতেন। 3টা পুকুর কাটিয়েছেন, কী টাকায় কাটিয়েছেন জানি না, সেই মাটিগুলো 15 লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছেন। আমার কাছে খবর এলো গতকাল উনি এখান থেকে সমস্ত জিনিসপত্র চুরি করে নিয়ে চলে যাচ্ছিলেন। উনি স্বীকার করেছেন যে হ্যাঁ আমি এগুলো নিয়ে চলে যাচ্ছিলাম। উনি কেন চলে গেলেন বলছে ডিন বলেছেন। এখানে উনি যে ব্যবসা চালাতেন তার সমস্ত ইলেকট্রিক বিল কৃষি বিদ্যালয় থেকে মেটানো হয়। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি আছেন তার বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত হওয়া দরকার, যে কেন উনি জানার পরও এতদিন উনি জানাননি প্রশাসনকে। ওনার বিরুদ্ধে ব্যবস্থা হলে উনি যদি অ্যারেস্ট হন তাহলে প্রকৃত সত্য এখান থেকে উদ্ঘাটিত হবে। তৃণমূলের দখল থেকে পার্টি অফিস উদ্ধার করতে গিয়ে কংগ্রেস কর্মীদের চোখ কপালে উঠেছে। তৃণমূলের দখলে থাকা পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে প্রচুর আধার কার্ড, ভোটার, প্যান কার্ড,
জলপাইগুড়ির ধূপগুড়ি এলাকায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য। দেখুন সেই ছবি। ভোটে কারচুপি করতে ওইসব নথি ব্যবহার করেছে তৃণমূল কংগ্রেস, অভিযোগ কংগ্রেসের। দেখতে পাচ্ছেন ধূপগুড়ি আমাদের পার্টি অফিসটা দখল করেছিল, সেটা দেখতে পাচ্ছেন কত মানুষের প্যান কার্ড এবং আধার কার্ড ভোটের পরও তাদের ভোটাধিকার তারা হরণ করেছে। এটা আপনারা দেখুন সাংবাদিক মাধ্যমে কি কি পরে রয়েছে দাদা এখানে? এখানে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার ফটো আমরা দেখতে পাচ্ছি পার্টি অফিসে। মূলত কি কারণে থাকতে পারে বলে সন্দেহ? তাদের ভোট এবং তাদের দুর্নীতিবাজি এবং এর টাকা ওকে আপনারা দেখতে পাচ্ছেন পার্টি অফিসের মাধ্যমে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার পুরুষের নামে সেই কাজগুলাই তৃণমূলের পার্টি অফিস করা হয়েছিল, তার জ্বলন্ত প্রমাণ আমাদের ধূপগুড়ি পার্টি অফিসে আপনারা সাংবাদিক দেখতে পাচ্ছেন। এবার যে ছবিটা আপনাদের দেখাবো, তৃণমূল প্রধানের বাড়ি লক্ষ্য করে পচা ডিম বোতল ছুটছেন একদল মানুষ। সরকারি পরিষেবা না মেলার অভিযোগে উত্তপ্ত তারা। এলাকা কোচবিহারের জামালদহ। ভোটের পর থেকেই বেপাত্তা তৃণমূলের প্রধান, গীতা বর্মন তার নাম। সরকারি পরিষেবা না পেয়ে প্রধানের বাড়িতে প্রথমে চড়াও হন এলাকাবাসী। প্রধানের পদত্যাগের দাবি করেন গ্রামবাসীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি প্রধানের নির্দেশে জব কার্ডের তালিকা থেকে অনেকের নাম বাদ গিয়েছে, এই অভিযোগও করেন বিক্ষোভকারীরা। হামলার সময় বাড়িতেই ছিলেন প্রধান গীতা বর্মন এবং তার স্বামী দীননাথ বর্মন। এক এক জায়গায় তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের এক এক রকম দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। এবার দেখাবো সেই ছবি। খাটের তলায় তৃণমূল কংগ্রেস নেতা, কিন্তু শেষ রক্ষা আর হলো না। খাটের তলায় তিনি লুকিয়েও পার পেলেন না। বাড়িতে ঢুকে খাটের তলা থেকে টেনে তাকে বের করে নিয়ে যায় পুলিশ। কোচবিহারের মাথাভাঙার জোড়পাটকি এলাকায় শোরগোল পড়ে গিয়েছে ঘটনায়। অভিযোগ, তৃণমূল নেতা সিভিক ভলান্টিয়ার শহীদুল মিয়া আবাসের ঘর পাইয়ে দেওয়ার জন্য দেদার টাকা তুলেছিলেন। এবার টাকা ফেরতের দাবিতে শহীদুলের বাড়ির সামনে গত কয়েকদিন ধরে বিক্ষোভ দেখান গ্রামের মানুষ। থানায় অভিযোগ দায়ের করা হয়। গত দুদিন ধরে খোঁজ মিলছিল না তৃণমূল নেতার। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তার বাড়িতে হানা দেয়। শহীদুলকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, আবাসের ঘর দেওয়ার জন্য গ্রামবাসীর থেকে শহীদুল 8 লক্ষ টাকা তুলেছিলেন। 8 লক্ষ টাকা।